এই মুহূর্তে খালিদ জামিল এবং তোমার নামটি উঠে আসছে ভারতীয় দলের কোচ হিসেবে, ভারতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে। 29 জন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তোমার কি মনে হয় ব্যাপারে? তোমার খেলোয়াড় জীবন আর কোচিং জীবন দুটোর মধ্যে একটা সমান্তরাল রেখা যদি টানি, তাহলে কোনটা তোমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়? প্রতিটা বাঙালি ছেলেদের এটাই স্বপ্ন থাকে যে 3টে বড় ক্লাব খেলার। সেই স্বপ্নটা পূরণ হয়নি কোনোদিন। সন্তোষ ট্রফিতে এবারে বাংলা দলের সাফল্যের পিছনে তোমার অবদান রয়েছে, যদি তুমি বলো যে খেলোয়াড়দের অবদান সব থেকে বেশি। এমন অনেক খেলোয়াড় ছিল যারা কিন্তু ভারতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। তারা কলকাতার আইএসএল দলেও সুযোগ পাচ্ছে না। নেপাল, ভুটান, আফগানিস্তান, বাংলাদেশ এদেরকে হারাতে স্ট্রাগল করি, তাহলে আমরা কবে ইন্দোনেশিয়াকে হারাবো, কবে মালয়েশিয়াকে হারাবো? তো আমরা যদি উন্নতির যদি মাপকাঠি হয়, আমার মনে হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এইসব দলকে যদি আমরা 4বারের সাক্ষাতে 3বার হারাতে পারি, তাহলে মনে করবো আমরা একটা স্টেপ এগোলাম। কেউ কেউ ঠাট্টা করে থাকে চেতলা শাহরুখ খান বলে ডেকে থাকেন, ভুল কিছু বলেন না। চেতলা অগ্রণী ক্লাবের উল্টো দিকে সঞ্জয় সেনদের 100 বছরের পুরনো সাদা রঙের রেজমালি বাড়িটি চেনে না এমন কোনো মানুষ নেই চেতলায়। ফুটবলের পীঠস্থান বলে পরিচিত এই বাড়িটিতেই সঞ্জয় সেন থাকেন, আধুনিক ভারতীয় ফুটবলের যিনি মস্তিষ্ক বলেই বিবেচিত হন। মোহনবাগানকে দুবার আই লিগ পাইয়ে দেওয়ার জন্য নয়, মোহামেডান স্পোর্টিংকে দীর্ঘ বিরতির পর আইএফএ শিল্ড দেওয়ার জন্য নয় দুবার ভারত সেরা কোচ হওয়ার জন্য, কিংবা টানা 33টি ম্যাচ মেরিনার্সদের জিতিয়ে দেওয়ার রেকর্ডের জন্যও নয়। তার ফুটবল সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির জন্য ভারতীয় ফুটবল দুনিয়া তাকে মনে রাখবে। এই যে ভারতীয় কোচ হওয়ার ব্যাপারে যার নাম উঠছে, সেটা তার কৃতিত্বেই। যিনি কোচ হওয়ার দৌড়ে প্রবল প্রতিদ্বন্দ্বী খালিদ জামিলকে প্রশংসায় ভরে দিতে পারেন, বাংলাকে দীর্ঘদিন পরে জাতীয় চ্যাম্পিয়ন করে সবটুকু কৃতিত্ব ফুটবলারদের দিতে পারেন, তার জন্য প্রশংসায় পর্যাপ্ত নয়। অকপটে যিনি স্বীকার করতে পারেন দেশের কোচিং করানোটা তার স্বপ্ন, যিনি অকপটে বলেন 30 বছর তো বিদেশি কোচ দিয়ে হলো, এবার দেশি কোচ হোক না, বিদেশিদের থেকে খারাপ কিছু করবে না, তাকে অবশ্যই কুর্নিশ জানাতে হবে। সঞ্জয় সেন রেলওয়ে এফসির হয়ে ডিফেন্ডার হিসেবে বহু স্ট্রাইকারকে আটকেছেন। এবার তার ডিফেন্স ভারতীয় ফুটবলকে বিদেশি হানা থেকে রক্ষা করা। এই লড়াইটা লড়ার সুযোগ তিনি পাবেন কিনা, সময় সেই কথা বলবে, কিন্তু সময় দাবি মেনে আজ তিনি নো ননসেন্স জেসির মুখোমুখি। নো ননসেন্স জেসির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সঞ্জয় সেন, আজকের প্রজন্ম যাকে চেনে ফুটবল কোচ হিসেবে, কিন্তু আমরা যাকে চিনি একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় হিসেবে। রেলওয়ে এফসির হয়ে 1982 থেকে 1995 পর্যন্ত তিনি মাঠ কাঁপিয়েছেন এবং 3টি বড় দলের শিরোপীড়ার কারণ হতেন। সেই সঞ্জয় সেনের আমরা মুখোমুখি। তবে সঞ্জয় এখন কোচ হিসেবে সমধিক পরিচিত। সঞ্জয়, তোমাকে স্বাগত নো ননসেন্স। ধন্যবাদ। ধন্যবাদ। তোমার খেলোয়াড় জীবন আর কোচিং জীবন দুটোর মধ্যে একটা সমান্তরাল রেখা যদি টানি, তাহলে কোনটা তোমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়? দুটো ভিন্ন। একটা খেলোয়াড় হিসেবে একটা চ্যালেঞ্জ ছিল, স্বপ্ন ছিল বড় ক্লাব খেলার, কারণ প্রতিটা বাঙালি ছেলেদের এটাই স্বপ্ন থাকে যে 3টে বড় ক্লাব খেলার। সেই স্বপ্নটা পূরণ হয়নি কোনোদিনও, যদিও আমি দীর্ঘদিন খেলেছি রেলে। তার আগে আমি রেলওয়ের আগেও কিন্তু মানে আমরা তো খোকনদার ক্লাবে বড় হয়েছি, সাদার্ন স্পোর্টস থেকে। তো খোকনদা সরাসরি আমাদের ফার্স্ট ডিভিশন ক্লাবে দিয়ে দিতেন। তো আমার মনে আছে 78-80 আমি স্কুল ফাইনাল পাস করার পরে আমাকে ভাতৃ সঙ্গে গগনদার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, ভবানীপুরের ওই কালীঘাট ওই অঞ্চলের কোন একটা জায়গায়। তো আমি তখন মানে জাস্ট স্কুল ফাইনাল দিয়েছি, তো সারা বছর আমি খেলিনি। তারপরের বছর শান্তদা কোচ ছিলেন জর্জ টেলিগ্রাফে, প্রদ্যুৎ দত্তর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খোকনদা বললেন। তো আমরা এরকম ভাবেই হয়েছি, কিন্তু আলটিমেটলি তারপরে কুমারটুলি, তারপরে ওয়ারি থেকে সরাসরি জুনিয়র ন্যাশনাল খেললাম। সেই বছর খেলার পরে 82 থেকে আমি 95 অব্দি খেলেছি। কিন্তু কোচ হিসেবে যে এই যে আপনি আমার ইন্টারভিউটা আজকে এই যে সাক্ষাৎকারটা নিতে এসছেন, এটা কিন্তু আমার মনে হয় বা সকলেই জানে যে যেহেতু কোচ হিসেবে কিছু সাফল্য পেয়েছি সেই জন্য। এবং দুটো ভিন্ন আমি আবার বলছি, কারণ খেলার জীবনে যদিও বড় ক্লাব খেলিনি, কিন্তু ওই ট্রেনে করে খেলতে যাওয়া, লিগ শেষ হয়ে যাওয়ার পরে আন্তরেল খেলা, বিভিন্ন টুর্নামেন্ট খেলা, এখন তো সব টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু যেরকম মোহনবাগান, ইস্টবেঙ্গল তারা ডুরান্ড, রোভার্স, ডিসিএম খেলতো, আমরাও কিন্তু ওই রোভার্স খেলেছি, আমরা নই দুনিয়া খেলেছি, আমরা স্ট্যাফোর্ড, এগুলো বিভিন্ন টুর্নামেন্ট ছিল। ইন্দোরে খেলা হতো, ডিসিএম খেলা হতো। তো খেলার একটা অন্যরকম ব্যাপার। এবং কোচ যখন হই তখন তো কোচ যখন খেলোয়াড় ছিলাম তখন শুধু নিজের ওপর ভাবনাটা ছিল, কিন্তু কোচ যখন হই একটা দলকে নিয়ে, মানে 30টা যদি আমি খেলোয়াড় ধরি অ্যাভারেজে, তো 30টা খেলোয়াড়কে নিয়ে তাদের মন বুঝে সেইভাবে চলাটা একটা অন্যরকম
মানে আনন্দ এবং সাফল্য পেলে তো তার কোনো জবাব নেই। আপনারা যারা 15 দিনের দর্শক এই অনুষ্ঠান দেখছেন তাদের জানি রাখি চন্দ্র মেমোরিয়াল নামে ক্লাবটি ছিল, পরবর্তী পর্বে রেলওয়ে এফসি নামে তাই সমধিক পরিচিত হয় এবং সঞ্জয় ছিলেন সেই দলের খেলোয়াড়। আমরা প্রেস বক্সে বসে বলতাম সায়া ফুটবলারটা কোথায়। সঞ্জয় শ্বেত শুভ্র বরণ এবং সঞ্জয়ের গড়নটা ছিল অনেকটা বিদেশিদের মতো, সেই জন্য আমরা তাকে সায়া ফুটবলার বলতাম প্রেস বক্স থেকে। এবং সঞ্জয়কে দেখে বিপক্ষের ফরওয়ার্ডরা কাঁপতেন না এমন খেলোয়াড় কিন্তু ছিলেন না, যদিও সঞ্জয়ের বড় দলে খেলা হয়নি। সঞ্জয় এই মুহূর্তে খালিদ জামিল এবং তোমার নামটা উঠে আসছে ভারতীয় দলের কোচ হিসেবে, ভারতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে। 29 জন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তোমার কি মনে হয় ব্যাপারে? দেখো, এগুলো তো নিজের ওপর থাকে না, এবং যারা কোচিং করে এবং অল্প বিস্তর সারা ভারতবর্ষের বিভিন্ন টুর্নামেন্টের একটা সাফল্যের ধারাবাহিকতা আমি যতদিন কোচিং করেছি আমার মধ্যে আছে বা ছিল, মানে পেয়েছি আমি, সেটা খেলোয়াড়দের দৌলতেই পাওয়া। কিন্তু এইগুলো তো যারা নির্ণয় করবে তাদের ওপর, এবং কে না চায় একটা দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, দেশের হয়ে তো আমি খেলতে পারিনি, কিন্তু সেই একই কথা যেটা মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের হয়ে খেলতে পারিনি, কিন্তু যদি ভারতীয় দলের কোচ হতে পারি কখনো, সেটা একটা স্বপ্নের ব্যাপার। কারণ এই স্বপ্নটা নিয়ে এই কোচিংয়ে আসা। এবং আপনিও জানেন হয়তো জয়ন্তদা, আমি 2007 থেকে 2010 অব্দি আন্ডার 16-19 এর দায়িত্বে ছিলাম কলিন্টলের আন্ডারে। এই যে আমার রেকর্ড বলছে যে তুমি দুবারের সেরা কোচ নির্বাচিত হয়েছো আই লিগের, দুবারের সেরা কোচ নির্বাচিত হবার পরও ভারতীয় ফুটবল ফেডারেশন তোমার দিক থেকে খানিকটা মুখ ফিরিয়ে ছিলেন, এই কারণটা কি বলে তোমার মনে হয়? না দেখুন, এইগুলো আবার বলছি না, এগুলো তো নিজের ওপর কোনো মানে আমি এইগুলো নিয়ে কোনো বলতে পারি না যে কেন হয়নি বা কি কারণে হয়নি। কিন্তু আমি এটুকু বলতে পারি, গত বছরের আগের বছর যখন এই গত বছরই যখন ভারতীয় জাতীয় দলের জন্য যে কোচেসের যে একটা অ্যাপ্লিকেশন হয়েছিল, যে অ্যাপ্লাই করতে বলা হয়েছিল, সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম। এবং আমার আগেও আমি করেছিলাম, তখন আমার প্রো লাইসেন্স ছিল না, কিন্তু আফটার অ্যাকোয়ারিং প্রো লাইসেন্স আমি গত বছর অ্যাপ্লাই করেছিলাম। এবং যে যোগ্যতাটা দরকার সেই যোগ্যতাটা আমি ফুলফিল করতে পেরেছি বলেই আমি অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু সেটা হয়নি। তা ম্যানেলো মার্কুইজকে করেছেন, আমি শুনেছিলাম একটা শর্ট লিস্ট মতো হয়েছিল হাবাস, আমাকে এবং ম্যানেলোকে নিয়ে, এবং আলটিমেটলি ম্যানেলো মার্কুইজকে করেছেন। সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই, এগুলো যারা কোচ নির্ণয় করেন বা যারা কমিটিতে আছেন তারা বলতে পারবেন। কিন্তু এটা নিয়ে হতাশ হবার কিছু নেই, অপেক্ষা করার ব্যাপার। কারণ এই যে আমি কোচিং করছি তো 98 সাল থেকে, 98 থেকে, কিন্তু বড় ক্লাবের দায়িত্ব আমি দীর্ঘদিন বাদে 2014-15 সিজনে তার আগে মোহামেডান পেয়েছিলাম, আইএফএসি যখন জিতেছিলাম, কিন্তু অনেক সময় লেগেছে। তো কোচিং এ একটা দীর্ঘ একটা মেয়াদি প্রক্রিয়া, ইমিডিয়েটলি আপনি কিছু পেয়ে যাবেন সেইটা কাম্যও নয়, একটু ধৈর্য রাখতে হবে। এবং যদি মনে করেন করতে পারেন। ইদানিংকালে দেখা যাচ্ছে যে ভারতীয় দলে কোচিং এর ক্ষেত্রে বিদেশিদের খুব প্রাধান্য দেওয়া হচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ভারতীয় কোচ হলে ভারতীয় খেলোয়াড়দের যেভাবে জানা চেনা সম্ভব, সেটা বিদেশি কোচের পক্ষে সম্ভব না। এই ব্যাপারে তোমার কি মত? আমার মত হলো, বিদেশি কোচেরা আমাদের তো দীর্ঘদিন ধরে আসছেন, আজকে নতুন এসছেন এরম নয় তো। এবং এটা যদি দেখি, আমরা যদি পিছিয়ে যাই, আমরা বব হাউটনের আগেও আপনারা যখন কমেন্ট্রি করছেন তখনও এসছে এবং চলে গেছে। তারপরে ভারতীয় কোচেরা সাফল্য তো ভারতীয় কোচেদের হাতেই মনে হয় বেশি। যখন প্রদীপ দ্বারা যখন কোচিং করছেন তখন তারপরেও এসছেন। কিন্তু বব হাউটনের আসার পর থেকে আমি যদি মানে ওই সময় আমিও যেহেতু আন্ডার 16 দায়িত্বে ছিলাম, বব হাউটন যখন আসে 2006 এর সময়, তার পরবর্তীকাল থেকে আপনার কোবারম্যানস এসছে, রববান হয়েছে, স্টিভেন কনস্ট্যান্টাইন দুবার হয়েছে, তারপরে স্টিম্যাক হয়েছে, আলটিমেটলি ম্যানেলো মার্কুইজ এই লাস্ট অব্দি কোচ হয়েছে। এই যে 20, 30, 25, 30 বছর ধরে বিদেশি কোচেদেরকে এনে আমরা কতটা নিজেদেরকে উন্নতি করতে পেরেছি সেটা আমরা বলতে পারবো না, বা র্যাঙ্কিংয়েই বা কতটা উন্নত করতে পেরেছি। যদিও র্যাঙ্কিং নিয়ে আমার মাথা ব্যথাটা কম, কারণ ফুটবলটা, ভালো ফুটবল খেলাটা আমার কাছে গৌণ। কারণ আমরা ভারতীয় দল যদি এখনো নেপাল, ভুটান, আফগানিস্তান, বাংলাদেশ এদেরকে হারাতে স্ট্রাগল করি, তাহলে আমরা কবে ইন্দোনেশিয়াকে হারাবো, কবে মালয়েশিয়াকে হারাবো? তো আমরা যদি উন্নতির যদি মাপকাঠি হয়, আমার মনে হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং
এই সব দলকে যদি আমরা 4 বারের সাক্ষাতে 3 বার হারাতে পারি তাহলে মনে করব আমরা একটা স্টেপ এগোলাম। এছাড়া আমরা কিন্তু এটা দেখছি না। রিগার্ডিং কোচেস যে পলিসির কথা হচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় ভাবনা চিন্তার ব্যাপার করার দরকার আছে। কারণ একবার দিয়ে দেখুন না, ভারতীয় দল যে কোচেরা দায়িত্বে আসবেন তারা আমি দৃঢ় বিশ্বাসী এর থেকে খারাপ ফল করবে না। কারণ এই যে আমরা যে বলি যে বিভিন্ন জাতি ধর্ম নিয়ে আমাদের দেশ এত বড়, এত ল্যাঙ্গুয়েজ, এতগুলো ভাষা, এবং তাদের ফুড হ্যাবিটস থেকে শুরু করে তাদের অন্যান্য তাদের আচার আচরণ ব্যবহার, এইটা জানাটা কিন্তু অত সহজে হয় না। এবং একটা ভারতীয়দের পক্ষে যতটা, এবং সব থেকে বড় কথা এইগুলো দেখতে হবে আপনাকে, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে হবে যে প্রত্যেকটা দেশের জাতীয় দলের কোচ কারা, তাদের ম্যাক্সিমাম। এই যে জাপান আজকে এই যে উজবেকিস্তান আজকে কোয়ালিফাই করলো, সবই তো তাদের দেশীয় কোচ। এই প্রসঙ্গে একটা কথা বলি, উজবেকিস্তান একসময় র্যাঙ্কিং এ, তুমি র্যাঙ্কিং এ গুরুত্ব দাও না, কিন্তু র্যাঙ্কিং এ ভারতের থেকে এক ধাপ পিছিয়ে ছিল। সেই উজবেকিস্তান আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে, ভারত কিন্তু পিছিয়ে রয়েছে অনেকখানি দূরে, হংকং এর কাছে তো এশিয়া কাপের খেলায় হারছে। না দেখুন, আমার মনে আছে আমি যখন ওই আন্ডার-16 এর দায়িত্বে ছিলাম, কোয়ালিফিকেশন খেলতে আমরা উজবেকিস্তানে গিয়েছিলাম, তখন তাদের পরিকাঠামো তখন দেখেছি, তো খুব একটা তফাৎ ছিল না। কিন্তু তারা নিজেদেরকে উন্নতি করতে গেলে যে যে প্রসেসগুলো বা প্রক্রিয়াগুলো নেওয়া উচিত সেটা তারা নিয়েছে। আমরা ভারতীয় মানে দল হিসেবে সেই জায়গায় প্রোগ্রেস করতে পারিনি। তো আমরা এই জন্যই আলোচনা করছি, জর্ডান করছে কারা কি করছে না দেখে আমরা যদি আমাদের দিকে নজরটা দিই, আমরা যদি কনসেন্ট্রেট করি নিজেদের ভারতীয় দলটাকে কিভাবে উন্নত করা যায়, ভালো খেলা যায়, সেটাই আমার মনে হয় বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং তুমি একটা কথা বললে যে যা করা উচিত তা করা হয়নি, কি করা উচিত বলে তোমার মনে হয় ভারতীয় ফুটবলের জন্য? না, ভারতীয় ফুটবলের জন্য দেখুন, এটা একটা কোনো দের ইজ নো শর্টকাট টু সাকসেস। ইউথ লেভেল থেকে তো যেটা হাজারবার সবাই বলছে, আমিও বলবো, ইউথ থেকে যে ফাউন্ডেশন সেইভাবে হয়নি। আজকে এই যে উজবেকিস্তান টিমটা 4 বছর আগে এই আন্ডার-20 তারা এই দলটাই কিন্তু তারা ধরে রেখে আজকে এই জায়গায় গেছে। আমাদের আন্ডার-23 আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ যে দলটা খেলেছে তার থেকে কতগুলো প্লেয়ার বর্তমান দলে আছে, এইগুলো ভাবার ব্যাপার আছে। এই যে একটা গ্রুপ থেকে একটা গ্রুপের যে প্রোগ্রেশন হয়, ফলো আপ অ্যাকশন, সেই জায়গাটা আমরা পিছিয়ে। এবং ভারতীয় দল কোচেদেরকে, যে বিদেশি কোচেরা আসছে, আজকে ম্যানুয়েল মার্কোয়েজ, আমি জানি না ও মুসার সাথে কিভাবে কমিউনিকেট করেছে বা বিবিয়ানো ফার্নান্ডেসের সাথে কতটা কমিউনিকেট করেছে। বিবিয়ানো তো আন্ডার-20 কোচ। তো এই যে একটা প্রক্রিয়া, এটা এই জিনিসটা শুধু একজন সিনিয়র ন্যাশনাল কোচকে দায়িত্ব দিয়ে দিলাম হলো না। কোচের দায়িত্ব হলো ইউথ লেভেলের যেসব প্রোগ্রামগুলো হচ্ছে তাদের কোচেদেরকে ডেকে একটা সিস্টেম প্রয়োগ করা এবং একভাবে চলা, এইটা হলো সব থেকে প্রায়োরিটি। এবং ভারতীয় দলের কোচদের যে দায়িত্বেই পাক, সে ভারতীয় হোক বিদেশি হোক, মানসিকতার পরিবর্তনটা আনা দরকার। কারণ সিনিয়র দলে আপনি বিশেষ কিছু টেকনিক্যাল চেঞ্জেস কিছু করতে পারবেন না। এটা কিন্তু একটা লেভেল থেকে করতে ইমপ্রুভমেন্ট করতে আসবে। কিন্তু আমার যেটা মনে হয়েছে, ভারতীয় দলের খেলা দেখে রিসেন্ট টাইমসে বা গত 4-5 বছর ধরে আমরা খুব তাড়াতাড়ি বলের পজিশনটা হারিয়ে ফেলছি। আমরা একসাথে 4-5টা পাস খেলতে পারছি না। আমরা ট্রানজিশনে খুব স্ট্রাগল করছি, মানে বল জমা দেওয়ার পরে আমাদের কি রোল সেটা আমরা বুঝতে পারছি না। সবাই এখন বলে প্রেসিং। আলটিমেটলি পারপাসফুল প্রেসিংটা যদি না করতে পারি, মানে তার কোনো মানে হয় না। তো আমার মনে হয় এই জিনিসগুলো একটুখানি দরকার আছে, মানে সিরিয়াসলি এইগুলোকে ধ্যান দেওয়া দরকার আছে এবং মানসিকতার পরিবর্তনটা আনা দরকার আছে। সিনিয়র প্লেয়ারদের আপনি ক্যাম্পে বিশেষ কিছু শেখাতে পারবেন না, কিন্তু তাদের যদি মানসিকভাবে চাঙ্গা করা যায় এবং ডিফেন্সিভলি তাদের যদি আরো বেশি অর্গানাইজ করা হয়, তাহলে মনে হয় এই দল নিয়েই আরেকটু ভালো ফল করা যায়। ইদানিং কি অত্যাধিক আইএসএল নির্ভরতা এবং ভারতীয় ফুটবল দল গঠনের ক্ষেত্রে আইএসএল এর খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া খানিকটা ক্ষতির কারণ হচ্ছে না? ক্ষতির না, আমরা যদি আইএসএল কে নির্ধারণ করি যে আইএসএল থেকে আমরা প্লেয়ার নেব, তার মানে আজকে প্রমাণ হয়ে গেল আইএসএল এর যে খেলোয়াড়েরা আজকে খেলছে তাদের ভারতীয় দলে সেইভাবে তারা রেজাল্টটা দিতে পারছে না। তার মানে আইএসএল ইজ নট দ্য আলটিমেট। আমার মনে হয় আমি কোচ হলে তো আমি আই লিগ কেন, আমি সন্তোষ ট্রফি খেলা দেখবো, আমি লোকাল লিগের, ভারতবর্ষের যেসব জায়গায় লোকাল লিগ হয়, আজকে কলকাতা লিগের কথা যদি আমরা বলি, কলকাতা লিগ ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট লিগ থ্রু আউট ইন্ডিয়া। তো এই কলকাতা লিগ খেলেই কিন্তু অনেক খেলোয়াড় অতীতে
ভারতীয় দলে অন্তত সুযোগ পেয়েছে। আমি আমাদের রেল টিমের থেকে রঞ্জিত মুখার্জি বলে একজন খেলোয়াড় ছিল, সে কিন্তু প্রদীপ দাদের আমলে 82-তে ক্যাম্পে ডাক পেয়েছিল। তো এখন তো সেই সব দেখাই যায় না, ভাবাই যায় না। তো আমার মনে হয় আরো আমাদের যে স্কাউটিংটা আরো বিস্তৃত হওয়া উচিত। সারা ভারতবর্ষের যেসব টুর্নামেন্ট গুলো হচ্ছে, আজকে যদি আমরা পরের মাস থেকে যদি ডোরান্ট শুরু হয়, ডোরান্ট কাপ যে টুর্নামেন্ট খেলছে সেইখানে কোন কোন খেলোয়াড়ের কোন কোন দল খেলছে সেখানে যদি আমরা স্কাউটিং করি, আমার মনে হয় ভালো খেলোয়াড় নিশ্চয়ই ভারতবর্ষে আছে। সন্তোষ ট্রফিতে এবারে বাংলা দলের সাফল্যের পিছনে তোমার অবদান রয়েছে, যদি তুমি বলো যে খেলোয়াড়দের অবদান সব থেকে বেশি। এমন অনেক খেলোয়াড় ছিল যারা কিন্তু ভারতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তারা কিন্তু সুযোগ পাচ্ছে না, তারা কলকাতার আইএসএল দলেও সুযোগ পাচ্ছে না। এটা সম্পর্কে তোমার বক্তব্য? আমার বক্তব্য হলো, আমি খেলোয়াড়দেরও বলেছি যে ধৈর্য রাখা দরকার আছে, কোনো কিছু সহজে আসে না, সুযোগ আসবে। আজকে রবি হাসদা যখন সন্তোষ ট্রফি খেলে আসার পরে সে মোহামেডান তাকে রেজিস্ট্রেশন করিয়েছে, কারণ সে একটা ভালো পারফরমেন্স করেছে। তো রবি হাসদা যদি সুযোগ পায়, রবি হাসদার সাথে সাথে আগামী বছর বা পরের বছর আরো খেলোয়াড়েরা সুযোগ পাবে। এবং আপনাকে এটা জানিয়ে রাখি, শুধু রবি হাসদা নয়, ইসরাফিল দেওয়ান বলে একটা খেলোয়াড় আছে, এবং আমাদের জুয়েল আহমেদ মজুমদার বলে ওই ছেলেটাকেও কিন্তু মোহামেডান সাইন করিয়েছে। আজকে চাকু মান্ডি ইস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন হয়েছে। আদিত্য পাত্র, সে ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল, কিন্তু পরে তাকে গত বছরের আইএসএল এর জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। তো সুতরাং এইগুলো কিন্তু একটা ইতিবাচক দিক, এবং এইগুলো কি করবে যে আগামী দিনের যে সব খেলোয়াড়দের নিশ্চয়ই মোটিভেট করবে। এবং আমি বিশ্বাস করি এই বাংলা দলকে নিয়ে, আমি এই যে সন্তোষ ট্রফির সময় আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, বাংলায় যথেষ্ট প্রতিভা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই যে বাংলা দলকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছো তুমি, সেক্ষেত্রে তোমাদের অনেক প্রতিবন্ধকতার সামনে পড়তে হতো, কোথাও অ্যাস্ট্রো টার্ফে খেলা, কোথাও ন্যাচারাল টার্ফে খেলা, এবং কোথাও পরপর খেলা। এই বিষয়গুলোকে ওভারকাম করার জন্য কি করা দরকার বলে তোমার মনে হয়? এইগুলো তো যারা এই টুর্নামেন্ট গুলো অর্গানাইজ করে বা প্ল্যানিং করে, এবং আমি যে হায়দ্রাবাদে সাবিরদা এবং অমল রাজের সাথে দেখা হয়েছিল, এটা আমি বলেছিলাম, কারণ আমাদের 18 দিনে 8টা ম্যাচ খেলতে হয়েছিল, যেটা ইনহিউম্যান, যেটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, আমরা একটা ধারাবাহিকতা রেখে চ্যাম্পিয়ন হয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের মতো অন্য অন্য দলগুলো তো তারাও তো সাফার করেছে। একদিন বাদে একদিন যদি আপনি সিনথেটিক টার্ফে খেলেন, ইট টেক্স আ হিউজ টোল টু ইয়োর ফিজিক। তো এই শারীরিক সক্ষমতাটাকে অতিক্রম করেও, অ্যান্ড দিস ইজ ইনজুরিয়াস টু হেলথ অলসো, মানে আমি একটা দুটো প্লেয়ারকে ফোর্স করে দিচ্ছি ইনজুরির দিকে, কারণ আমি অ্যাজ এ কোচ আমি চাইবো আমার সেরা খেলোয়াড়টা খেলুক, এবং সেই তাকে খেলাতে গিয়ে আমি আননোয়িংলি কিন্তু তার ক্ষতি করে দিচ্ছি। কারণ একদিন বাদে একদিন যখনই খেলতে হচ্ছে, একটা 90 মিনিটসের পরে আপনার 48 ঘন্টা লাগে রিকভারি প্রসেস, তো সে তার মধ্যে আবার একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতে হচ্ছে। এইগুলো কিন্তু ভালো ফুটবল খেলার পরিপন্থী, এবং এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করা আমার মনে হয়। ভারতীয় ফুটবল ফেডারেশনের মাথায় এখন একজন রয়েছেন যিনি ফুটবল খেলেছেন, কলকাতা মাঠে ফুটবল খেলেছেন, এবং তুমি তার খেলা দেখেছো, কল্যাণ চৌবে। আবার বাইচুং ভুটিয়া রয়েছেন একজন, যার ফুটবল স্কুল সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে। এরা কি ফুটবলের জন্য যথার্থ কাজ করছেন বলে মনে হয়? আমরা সবসময় বলি যে ফুটবলের যে এই যে জগমোহন ডালমিয়া আজকে ক্রিকেট খেলেছেন, শুনেছি ক্রিকেট খেলেছেন, রাজস্থান ক্লাবে খেলেছেন, কিছু তো খেলেছেন। যে একজন খেলোয়াড়ই যে অ্যাডমিনিস্ট্রেশনে একজন বিরাট ছাপ ফেলবে তা না, আমার জানা নেই প্রফুল্ল প্যাটেল ফুটবল খেলেছেন কিনা। প্রিয়দা আমাদের প্রেসিডেন্ট ছিলেন, তো এনারা তো একটা দাপট ছিল, একজন পলিটিক্যাল একটা মানে ফিগার, এবং প্রিয়দার অনেক খবরও রাখতেন সারা, আপনারা তখন জানেন যে ফুটবল সম্বন্ধে খবরও রাখতেন। কিন্তু আমরা সবসময় মনে প্রাণে চেয়েছি অ্যাজ এ ফুটবল বা প্লেয়ার হিসেবে, যে খেলোয়াড়ের লোকেরা যদি অ্যাডমিনিস্ট্রেশনে আসে, খেলোয়াড়দের ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা এগুলো বুঝবে, তারা সেইভাবে অ্যাপ্লাই করবে। এবং আমার যেটা মনে হয়, এত বেশি সংখ্যক এই যে বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটের সবাইকে নিয়ে চলতে গিয়ে নানা রকম সমস্যা একটা হয়, এবং সবাইকে সন্তুষ্ট করতে গেলেও একটা সেই জায়গাটায় আমার মনে হয় কঠিন হয়ে থাকতে হবে। সে বাইচিং হোক, কল্যাণ চৌবে হোক, বা এবিসিডি যেই হোক, তারা অন্তত খেলোয়াড়দের প্রবলেমটা বুঝবে। এবং যেহেতু তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে, দেশের হয়ে খেলতে গেলে কি বাধা বিপদগুলো আসে, সেগুলোকে কাটিয়ে একটা প্রপার প্ল্যান করে কিভাবে ভারতীয় ফুটবলকে এগিয়ে নেওয়া যায়, তারা নিশ্চয়ই চিন্তা করবে। বলা হচ্ছে যে 29শে জুন এআইএফ এর বৈঠকে সঞ্জয় সেন কিংবা খালিদ জামির ভারতীয় দলের দায়িত্ব নেবেন। তুমি অপোনেন্ট হিসেবে খালিদ জামিরকে তুমি দেখেছো খেলা?
তোমার কি মনে হয় খালিদ জামিল না, আমার আমার অপোনেন্ট বলে কখনো না, আমরা একটা কোচের ফ্যাটার্নিটি, আমরা কোচেস একটা একটা তো গ্রুপ, খেলোয়াড়েরা যেরকম একটা একটা গ্রুপ অফ প্লেয়ার্স, আমরাও একটা কোচেরা। তো আমাদের সকলের কোচের প্রতি একটা কোচের সম্মান থাকবে। এবং আমি যখন মোহনবাগানে, ও তখন বেঙ্গালুরুতে, আমি যখন মোহনবাগানে ও আইজল এফসিতে, তো বিভিন্ন জায়গায় ও ওর মতো করে একটা যে সাফল্য ও কম পায়নি। এবং ও কিন্তু আজকে একটা ভারতীয় যারা কোচিং করে তাদের কিন্তু ও একটা পথ দেখাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ জামশেদপুরে গত বছর যে ফুটবলটা খেলেছে এবং তার জন্যই এবছর তার কন্ট্রাক্ট রিনিউ হয়েছে। তার আগেও সে নর্থ ইস্টে যখন অ্যাসিস্ট্যান্ট ছিল, যখন পূর্ণ স্বাধীনতা পায়, সেও কিন্তু নর্থ ইস্টকে কোয়ালিফাই করেছিল। তো সুতরাং খালিদ আমার মনে হয় তার এই জায়গায় খুব ভালো কাজ করছে। এখানে খালিদই হোক, আমি হই বা কেউ হোক, ভারতীয় অন্তত কোচ হোক, এটা আমরা মনে প্রাণে চাই। অর্থাৎ ভারতীয় কোচ হলেই কি ভারতীয় ফুটবল দলের সাপ মুক্তি ঘটবে বলে না, তোমার মনে সব হয়? মুক্তি ঘটতে গেলে তো সময়ের ব্যাপার, সেটা তো ফল বলবে, রেজাল্ট বলবে। এগুলো তো মুখে বলার কথা নেই, আমি যে বলে দিলাম যে আমি দায়িত্ব পেলে আমি এই করে দেবো, এটা নয়। এটা কিন্তু সময়ের ব্যাপার আছে। কিন্তু আমার যেটা বক্তব্য, এতদিন বিদেশি কোচেরা যে কাজটা করেছেন, আমি বলছি না ভালো কি মন্দ, সেটা রেজাল্ট কিন্তু সবার চোখে দেখা যাচ্ছে। ভারতীয়দের দিয়ে দেখা হোক একবার, তারা এর এর থেকে থেকে তো ভালো খারাপ কিছু খারাপ করবেন না। করবে না। হ্যাঁ। আমি আবার বলছি, আগেও বলেছি, আবার বলছি, এর থেকে কেউ খারাপ করবে না, বরঞ্চ ভালো করবে। বলা হচ্ছে ভারতীয় ফুটবলে কল্যাণ চৌবে এবং বাইচুং ভুটিয়া ঝগড়া করে তারা নিজেদের মধ্যে একটা এমন ঘটনা তৈরি করেছেন যার ফলে ভারতীয় ফুটবল কিছুটা পিছিয়ে পড়ছে। এই ব্যাপারে কি তুমি একমত? দেখুন, আমি এইগুলো নিয়ে তো এইসব ব্যাপার নিয়ে একমত না। এগুলো তো সবকিছুই তো একটা প্রচার মাধ্যম বা কাগজে দেখছি, এটা কতটা ভিত্তি আছে এগুলো তো জানা নেই। ইয়েস, বাইচুং আমরা দেখেছি, বাইচুং যখন এই পদে দাঁড়ায়, প্রেসিডেন্ট পদে দাঁড়ায়, বা কল্যাণ যখন পদে দাঁড়ায়, একজন যদি না পারে তখন তো একটা তার মধ্যে ফিলিংস হয়। এবং যেহেতু ভারতীয় দলের এই যে পারফরমেন্স বলুন, তার ধারাবাহিকতাটা খুব একটা ভালো নয়, সেই জন্য এই জিনিসগুলো আরো বেশি করে প্রকট হয়ে এসছে। আমার মনে হয় যেই দায়িত্ব থাক, এখন কল্যাণ আছে দায়িত্বে, আমার মনে হয় কল্যাণ অনেক ভাবনা চিন্তা করে, সেও তো এই গত যে দায়িত্ব নেবার পরে সেও তো একটা শিক্ষা, তারও তো একটা শিক্ষা, ইজ গট দ্য এক্সপিরিয়েন্স অফ রানিং হিউজ অর্গানাইজেশন লাইক এআইএফএ। তো সুতরাং সেই শিক্ষাটা নিয়ে আগামী দিনে যাতে ভালো কিছু করতে পারে আমরা সবাই চাইবো, এবং আমরা উন্মুখ হয়ে থাকবো যে ভারতীয় ফুটবল যাতে অন্তত আরো ভালো করে, এটা আমরা সবাই চাই। যারা অন্তত ফিফা র্যাঙ্কিংটাকে গুরুত্ব দেয় না সঞ্জয় সেন, কিন্তু একটা জিনিস বলা হচ্ছে 127 নম্বরে রয়েছে ভারতীয় দল, সেখান থেকে অন্তত পক্ষে একটু এগোতে পারে। ভারতীয় দল সব থেকে ভালো করেছিল 1994 সালে, 96 র্যাঙ্কিং করেছিল। সেই সময় ভারতীয় দলে যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আর ভারতীয় দলে নেই। ভারতীয় দলে সঞ্জয়ের বক্তব্য, নতুন খেলোয়াড়দের নতুন রক্তের সঞ্চালন দরকার, এবং সেক্ষেত্রে সঞ্জয় চায় এবং সে কোচ হলে সব খেলোয়াড় সমান সুযোগ পাবেন। এটা কি সত্যি কথা যে আইএসএল শুধুই সুযোগ না, পাবে? নিশ্চয়ই। আমার আমার কথা হলো, কেবলমাত্র আইএসএল যে টুর্নামেন্ট যে কটা দল খেলে সেখানেই আমাদের ভারতীয় দলের যে রসায়ন বা রসদ আছে, এটা আমি কখনো মনে করি না। ভারতীয় ফুটবল অনেক বেশি বিস্তৃত, সুতরাং আমাদের অনেক বেশি খোঁজ খবর রাখতে হবে। আই লিগ 2, ডুরান্ড কাপ, এবং বিভিন্ন স্টেটের, আমি একটু আগে এই সাক্ষাৎকারেই বলেছি, বিভিন্ন স্টেটে বিভিন্ন লিগ চলে। আমি কলকাতা লিগটাকে বলতে পারি, যেহেতু আমি খেলেছি। কেন, যার প্রচুর খেলোয়াড় যারা এই কলকাতা লিগ থেকে ভারতবর্ষ, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে খেলেছে। তো সুতরাং আমার মনে হয় কেবলমাত্র আইএসএলেই, যে আইএসএলটাকে যেভাবে দেখানো হচ্ছে বা প্রজেক্ট করা হচ্ছে, এটা কোনো মানে হয় না। ইয়েস, আইএসএল একটা ভালোভাবে একটা টুর্নামেন্ট, এটা ভালো সাংগঠনিক ওয়েতে করে, ওয়েল অর্গানাইজড, খুব মানে ইনফ্রাস্ট্রাকচার ভেরি গুড। কিন্তু আইএসএলই একমাত্র নির্ণায়ক হতে পারে না। আমার মনে হয় আমরা যদি আরো বেশি ঘুরি, আরো বেশি খোঁজ রাখি, আরো বেশি খেলা দেখি, আমরা এর থেকে ভালো ভারতীয় দল তৈরি করতে সক্ষম হব। আমরা সঞ্জয় সেনের সঙ্গে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে সঞ্জয় চান যে বিদেশি কোচ দীর্ঘদিন ধরে ভারতীয় দলে রয়েছেন, এখন দেশি কোচদের দিয়ে দেখা যাক, তারা অন্তত পক্ষে বিদেশি কোচের থেকে খারাপ কিছু করবেন না। হংকং এর কাছে 1 গোলে পরাজয় নিঃসন্দেহে একটি বড় ঘটনা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে 29শে জুনের দিকে আমরা তাকিয়ে থাকবো। সঞ্জয় যদি ভারতীয় দলের জায়গা নেন, এবং খালিদ জামিল তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন, যদিও তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মানতে রাজি নন সঞ্জয়ের বক্তব্য তারা সবাই একই পথের পথিক। সুতরাং আমরা সবাই অপেক্ষা করে থাকবো 29 জুনের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।